একটা তথ্য আপনার কাছে দিয়ে রাখি, আমরা গতকালকে এই প্যানেলের অর্থাৎ এই নির্বাচনের জন্য যারা ভিপি পদে লড়বেন তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে একজন নারী প্রার্থীও আমরা পাইনি, যেটি আমাদের কাছে অনেক শঙ্কা জাগিয়েছে। শঙ্কাটা কেন? শঙ্কাটা হচ্ছে যে দুজন বক্তা একটু আগে কথা বললেন, তারা বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দারুণ একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা অনেকটা ইতিবাচক। মজার বিষয় হলো সেই পরিবর্তনের শুরুতে যারা কাজ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি অন্যতম বিশ্ববিদ্যালয় যারা সেই সূচনাটা লগ্ন থেকে এটার সাথে জড়িত ছিল এবং সেখানে নারীদের অংশ ছিল ব্যাপক এবং সেটা আশা জায়গা নিয়ে। কিন্তু আমরা দেখলাম শিক্ষার্থীদের জন্য যখন কথা বলতে হবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে যখন কথা বলতে হবে এবং সেটির জন্য জাকসু নির্বাচন 33 বছর পরে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে নারীর উপস্থিতি কম, যেটা আমাদেরকে আসলে আবারও একটু নিরাশায় ভোগায়। আপনার কাছে ইয়েস টু পলিটিক্স মানে কি বোঝায়? এই শঙ্কা, এই নিরাশা আপনার মধ্যেও কাজ করে কিনা? সে ইয়েস টু পলিটিক্স অবভিয়াসলি একটা ইতিবাচক স্টেটমেন্ট। আপনারা কিন্তু 5 বছর আগেও সে ইয়েস টু পলিটিক্স এরকম একটা প্রোগ্রাম তরুণদের নিয়ে হবে আমরা কিন্তু চিন্তা করতে পারতাম না, তখনও হতো না। এই রিজনটা ছিল আমার যেটা সিস্টেমেটিক্যালি তরুণদেরকে ফ্যাসিস্ট রেজিম পলিটিক্স থেকে দূরে রেখেছে। কারণ আমরা জানি তরুণরা সবসময় নিজেদের অধিকার নিয়ে সচেতন, মানুষের অধিকার নিয়ে সচেতন। সেই তরুণদেরকে যদি রাজনীতি বিমুখ করা যায়, ফ্যাসিজমের রাস্তাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। দেখবেন যে আমরা যখন চা খেতে যাই, আড্ডা দিতে যাই, দেখতাম ও সময় কি টঙের দোকানে লেখা থাকতো যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। এটা একটা বাংলাদেশের রাজনীতি, আমি যা মনে করি, আমি তো রাজনীতির স্টুডেন্ট, আমি মনে করি টঙে বসে আলাপ আলোচনায় আমি যে রাজনীতি শিখতে পেরেছি সেটা আমি কোথাও শিখতে পারিনি। আমি আমার ক্লাসরুমে শিখতে পারিনি, বাইরে শিখতে পারিনি। এসব জায়গায় যখন বন্ধ করে দেওয়া হচ্ছে, যখন আমাদের টেক্সট বুকগুলো প্রোপাগান্ডা বেসডে হয়ে যাচ্ছে, সেখানে কোনো ইতিহাস থাকছে না, একটা সিঙ্গেল ন্যারেটিভের উপর ফোকাস করা হতো, তখন কিন্তু তরুণরা স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে বিমুখ হয়ে পড়তো। তো গত 15 বছর আমরা এরকম একটা চিত্র দেখতে পেরেছি যা সিস্টেমেটিক্যালি তরুণদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান, এই তরুণরা তারা কিন্তু থেমে থাকেনি। যতই ম্যানিপুলেশন করা হোক, যতই সিস্টেমেটিকলি করা হোক, শেষ পর্যন্ত তরুণদের যে চেতনা তার কাছে তা হার মেনেছে। 24-এ আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা এখানে যারা আছি এখানে সবাই আমার সহযোদ্ধা, বাইরেও আছেন, এখানকার বাইরেও অনেকে আছেন। এই ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে জুলাই আন্দোলনে অবদান রেখেছেন। তো জুলাই আন্দোলনের পর আমরা আসলে সে ইয়েস টু পলিটিক্স এখন যেরকম পজিটিভভাবে দেখছি, জুলাইয়ের পরপর কিন্তু আমরা সেটা আরও পজিটিভ একটা ফিডব্যাক আশা করেছিলাম। আমরা দেখেছি যে আমাদের নারীরা সবার আগে ঢল ভেঙে বের হয়ে যাচ্ছে, তারা আমাদের পুরুষ সহযোদ্ধাদের শক্তি জুগিয়েছে। তো একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করি বৈশাখী, সেটি হচ্ছে যে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে এত বড় আন্দোলনে আপনারা যখন নেতৃত্বে ছিলেন, নারীর নেতৃত্বেও অংশগ্রহণ করেছিলেন, সেখানে আইন নির্বাচনে নারীদের অংশগ্রহণ কম, সেটা আপনার জন্য শঙ্কা জাগায় কিনা? আপনি একটু নিরাশাবোধ করেন কিনা? সেখানে আমি আসছি। তো 24-এর পর স্পেশালি নারীদের যে পুরো তরুণ সমাজই তো এগিয়ে এসেছে, সেখানে নারীদের একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল, নারীরা পাওয়ার হাউস হিসেবে কাজ করেছে। তো সেই হিসেবে আমি প্রচুর আশাবাদী ছিলাম। তো 24-এর পর যেটা হলো, আমরা দেখেছি একইভাবে নারীদেরকে সিস্টেমেটিক্যালি দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। নারীর যখন 24-কে নারীকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, 24-এর পর নারীরা কিন্তু ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছে, কেননা তাদেরকে মূল্যায়নটা করা হয়নি, তাদেরকে প্ল্যাটফর্মটা দেয়া হয়নি। তাদের অবদানগুলোর চেয়ে পাওয়ার নিয়েই একটা যে কামড়াকামড়ি আমরা সেগুলো দেখেছি। আর তার চেয়ে বড় কথা, 24-এর পরে নারীদের জন্য যেখানে আমরা একটা সেফেস্ট এনভায়রনমেন্ট এক্সপেক্ট করেছিলাম, সেটা কিন্তু আমাদের আশা পূর্ণ হয়নি। আমরা দেখেছি যে নারীরা কিছু বললেই তারা শাহবাগী ট্যাগিংয়ের শিকার হচ্ছে।